নমস্কার, আমি সঞ্জীব। আজ আমরা হাজির স্টুডিও ছেড়ে সাপ কথা নিয়ে হলদিয়ায়। আমার সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তার মূল্যবান সময় দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম প্রার্থী তমলুকের দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ তোমার মূল্যবান সময় নিউজ টাইমকে দেওয়ার জন্য। আমার একদম প্রথম প্রশ্ন, একজন তরুণ ঝকঝকে উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ারিং পাশ করে কেন চাকরি ব্যবসা না করে রাজনীতিতে? দেখুন, রাজনীতির প্রতি ইন্টারেস্ট আমার সেই বয়স থেকে, যেই বয়স থেকে সাধারণত ছেলেমেয়েদের রাজনীতির প্রতি খুব একটা মনোযোগ থাকে না। ক্লাস 7-8 থেকেই বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটা শুধুমাত্র একটা শখ ছিল, একটা প্যাশন ছিল। এই প্যাশনটা কোনোদিন নিজের সত্যিকারের কর্মক্ষেত্রের দিকে যাবে এটা কখনো ভাবিনি। কোনোদিন নির্বাচনী লড়াইয়ে নামবো এটাও কখনো ভাবিনি। ফলে স্বাভাবিকভাবে ভালো লাগতো রাজনীতি, কিন্তু সেটা কখনোই এরকমভাবে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে এটা তো ভাবিনি। সমর্থক হিসাবে যেইটুকু যা ক্যাম্পেইন করার করতাম, প্রচার করতাম, ভালোবাসতাম, ওটা শখ ছিল একটা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আস্তে আস্তে দলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, দলের আমাকে এত বড় একটা জায়গা দেওয়া, এটা কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না। ফলে স্বাভাবিকভাবে আমি হয়তো পড়াশোনা করেছি, আমি হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনেই কাজ করতাম বা ব্যবসা করতাম, বা সেইগুলো করার সুযোগ হয়তো ভবিষ্যতেও রয়েছে, কিন্তু রাজনীতিতে যে এভাবে চলে আসবো বা এভাবে নির্বাচনী রাজনীতির মধ্যেও ঢুকে আসবো, এটা আজ থেকে 3 বছর 4 বছর আগে বললে আমি হয়তো কল্পনা করতে পারতাম না। আমরা সাধারণত দেখি যুবক সম্প্রদায় মূলত বামের দিকে ঝুঁকে যায় যারা, কিন্তু আপনি কেন তৃণমূল? আপনার সঙ্গে কি রাজনীতির পারিবারিক কোনো সম্পর্ক ছিল আপনার? না, আমার চারকুলে কেউ রাজনীতি করেন না, বরং রাজনীতি বিমুখ পরিবার। আর 5টা মধ্যবিত্ত বাঙালি পরিবার যেরকম হয় রাজনীতির প্রতি বিমুখ, কারণ রাজনীতির প্রতি একটা নেগেটিভ, একটা ঋণাত্মক ধারণা তাদের মাথায় আগাগোড়াই ভরা রয়েছে যে রাজনীতি এই, রাজনীতি ওই। ফলে সেটা আমার পরিবারের মধ্যেও ছিল। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তৃণমূল, আমার ছোটোবেলা থেকেই তার প্রতি যে একটা ভালোবাসা, একটা ভালো লাগা, সেটা ক্রমশ যত দিন গেছে তত শক্তপোক্ত হয়েছে। প্লাস হচ্ছে আমার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। ফলে আমি বাম আমল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মধ্যে দুটো সরকারের মধ্যে কি ডিফারেন্স হয়েছে, এটা আমি বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়ি হওয়ার জন্য আমি ডিফারেন্সিয়েট করতে পেরেছি খুব ভালোভাবে। মানুষের জীবনে কতটা আপলিফটমেন্ট সরকার করতে পেরেছে, তাদেরকে তুলে ধরতে পেরেছে, তাদের সোশ্যালি তাই প্যারামিটার্সগুলোতে শুধুমাত্র আমরা কাগজে কলমে দেখি তাদের উত্থান, কিন্তু চোখের সামনে দেখা যে কি পরিবর্তন হয়েছে। ধরুন আমার এক পিসির বাড়ি নদিয়া, আমার আরেক আত্মীয়ের বাড়ি ধরুন কোনো একটা জেলাতে, সেই জায়গাগুলোতে গিয়ে দেখার পর আমার মনে হয়েছে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার ক্ষমতার রাজ যত বেশি দিন থাকবে বাংলা তত বেশি উপকৃত হবে। সেই জায়গা থেকে তৃণমূলে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আসার, নতুন প্রজন্মের বামে যাওয়া, এটা আমার মনে হয় সঠিক তথ্য নয়। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে এখনও যতগুলো কলেজ আছে, সেই কলেজে সবচেয়ে বড় ছাত্র সংগঠন কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ। এবারে যদি বামের তুমি প্রার্থী তালিকা দেখো, সব থেকে তরুণ মুখ এবার বাম প্রার্থী করেছে, সেই জায়গা থেকে তার কারণ হচ্ছে পাকা চুল কাজ করছে না, তাই কালো চুলকে মাঠে নামানো। তো স্বাভাবিকভাবে বহু ফুটবলেও তো আপনি দেখবেন খেলা চলতে চলতে হঠাৎ করে হাত তুলে এত নম্বর জার্সি ওপরে চলে আসো, নতুন প্লেয়ার নামানো হবে, দেখানো হয়তো। তো ওরকমই সিপিএম এখন ওই কার্ড তুলে বিমান বসুদের ডেকে নিচ্ছে ওপরে, আর কয়েকজন প্লেয়ারকে নামাচ্ছে, কিন্তু লাস্ট 2 মিনিটের খেলা বাকি আছে, এখন প্লেয়ার চেঞ্জ করে তো লাভ নেই। আমার বক্তব্য হচ্ছে সিপিএমের মরাকালে হরির নাম কেন? 34 বছর 35 বছর ক্ষমতায় থাকাকালীন কেনই নতুন প্রজন্মের কথা মনে পড়েনি? কিন্তু তারপরেও কি মানে অ্যাজ হোল এই নতুন প্রজন্মের হাতে পাওয়ার রয়েছে কি? নেই। নতুন প্রজন্মকে ইলেকশনে টিকিট দিচ্ছেন, কিন্তু সিপিএম পার্টিতে নতুন প্রজন্মের হাতে ক্ষমতা? আমি বলতে পারি আমার দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা আছে, নতুন প্রজন্ম আমার দলে। সিপিএম এর নতুন প্রজন্ম হাতে ক্ষমতা কোথায়? ক্ষমতা তো সেই মোহাম্মদ সেলিম, সেই সুজন চক্রবর্তী যারা অলরেডি রিজেক্টেড, সেই বিমান বসু 2011-তে মানুষ যাদেরকে রিজেক্ট করেছিল, এরা তো সেই গ্রুপেরই পার্ট, এরা তো নতুন কেউ নয়। মানুষ তো এই সুজন চক্রবর্তী, এই গৌতম দেব, এই সূর্যকান্ত মিশ্র, এই বিমান বসু, এই মোহাম্মদ সেলিমকেই রিজেক্ট করেছিল। আজও সিপিএমটা চালাচ্ছে এরাই, শুধুমাত্র মেকওভারের মতো। আপনি কোট পড়েছেন, আমি গলায় উত্তরীয় পড়েছি, সেই উত্তরীয়র মতো কয়েকটা ইয়ং ছেলে মেয়েকে মানে অলংকার করে ঝুলিয়ে রেখেছেন, কিন্তু তাদেরকে ইউটিলাইজ করছেন না পার্টিতে। এইরকম করা না করা সমান। এই খেলা প্রসঙ্গ যখন আনলে, এই খেলা হবে তোমারই লেখা, তোমার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, তুমি সোশ্যাল মিডিয়ায় মূলত জনপ্রিয় হয়েছিল প্রথম, তারপরে এই মুহূর্তে তুমি প্রার্থী,
তোমার সোশ্যাল মিডিয়াটা কিভাবে হ্যান্ডেল করছো? কারণ তোমাকে আমরা সাধারণত দেখেছি সোশ্যাল মিডিয়াতেই সব থেকে সরব হতে। না, এই মুহূর্তে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি খুবই কমে গেছে এটার জন্য, কারণ এখানে পূর্ণ সময় দিতে হচ্ছে, ফলে আলাদা করে ভিডিও তৈরি করা, মানে যেগুলো খেলা করতাম। হবে আর নতুন কিছু ভার্সন না, এলো না? না, খেলা হবে নতুন ভার্সন এলো না। 2026-এ অন্য কোনো স্লোগান আসবে, বিধানসভা নির্বাচন। এবার আমরা মনে করি খেলা হবে, এখনো কন্টিনিউ করছে। না, খেলা শেষ হয়ে গেছে? না, খেলা শেষ হয়নি, কারণ 2021-এ তো আমরা ব্যাটিং করেছি, এবার আমাদের বল করতে হচ্ছে। 24-এ আমরা ফিল্ডিং করছি, কারণ 2021-এর ইলেকশনটা ছিল তৃণমূলের উইকেট বাঁচানোর লড়াই, আমাদের রাজ্য বাঁচাতে হতো। আর এবার হচ্ছে বিজেপির উইকেট বাঁচানোর লড়াই, ওদেরকে দেশের সরকার বাঁচাতে হবে। আর সেই বিজেপির বাংলার মাটিতে 20টা উইকেট, 18টা এক্সিস্টিং উইকেট প্লাস 2টো তমলুক কাঁথি যারা গদ্দারি করে চলে গেছিল। তো এই 20টা উইকেট আমাদের কাজ, আমরা বোলিং করব, আমাদের স্ট্রং ফিল্ডিং হবে, বিজেপির উইকেট নেওয়া। তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটিং করেছেন, 215 নট আউট, বড় স্কোরবোর্ডে বড় রান। এবার আমরা বল করতে নেমেছি, ব্যাটিংয়ের পরে বোলিং। এই টোটালটা যখন গিয়ে শেষ হবে, সেদিনকে খেলা শেষ হবে। দেবাংশুর মূল লড়াই কার সঙ্গে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? অবশ্যই শুভেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে কোনো ফ্যাক্টর নন। শুভেন্দু অধিকারী ফ্যাক্টর এই কারণে, কারণ তার চিটিংবাজিগুলোর জন্য। স্বয়ং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের নেত্রীকে নন্দীগ্রামে অসৎ উপায় পরাজিত করেছিলেন। ফলে আমার তার এই অসৎ উপায়গুলো নিয়ে চিন্তা। যদি সাধারণ মানুষ ভোট দেন, সাধারণ মানুষের ভোট যদি হয়, আমি আজকের দিনে আপনাকে লিখে দিচ্ছি, আপনি রেকর্ড করে নিয়ে যাচ্ছেন, আপনি ভোটের দিন প্রয়োজনে চালাবেন, তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভা জিতে গিয়েছে। আমি আপনাকে কনফার্ম বলছি। যদি নন্দীগ্রামে রিগিং না হয়, যদি হলদিয়ার একটা অংশে রিগিং না হয়, যদি ময়নার একটা অংশে রিগিং না হয়, আর এই রিগিং বিজেপি 2021-এও করেছে, পঞ্চায়েত নির্বাচনেও করেছে। আমার শুধুমাত্র ওই শুভেন্দু অধিকারীর এই চিটিংবাজি, এই অসৎ উপায়গুলোকে ভয়, এই অসৎ উপায়গুলোকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি আমার। বাকি না শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বী, না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার একদম স্পেসিফিক প্রশ্ন, এই লোডশেডিং এর ভয় আছে, লোডশেডিং এর তত্ত্ব রাজনীতির ময়দান কাঁপাতে কেঁপেছিল। এখন তো এটা সম্ভব নয়, কারণ আর তো ব্যালটে ভোট হবে না। লোডশেডিং তত্ত্বটা কি কতটা বাস্তব? না, না, লোডশেডিং যে হয়েছিল 21, এটা তো জানা গেছে। আপনাদের চ্যানেলেও তো ব্রেকিং নিউজ এসেছিল, মমতা ব্যানার্জি জিতে গিয়েছেন, সব চ্যানেলের সাথে। তা আপনারা ব্রেকিং নিউজটা নিশ্চয়ই উইদাউট ভেরিফিকেশন করেন না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম। শুধু আপনি নন, ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেলেই ব্রেকিং নিউজ এসে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় 1200 ভোটে জিতে গিয়েছেন। তার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে হঠাৎ খবর এলো দিদি হেরে গিয়েছেন। ভারতবর্ষের একটা আসন দেখান তো যেটা নিয়ে কনফিউশন হয়েছে। যখন আমরা আমরা যখন আদালতে গেলাম, গিয়ে আমরা কি বললাম? আমরা তো বলিনি রিপোলিং করো, আমরা বললাম রিকাউন্টিং করো। তার মানে কি? যে ভোটটা অলরেডি পোল্ড, ওটাকেই আরেকবার নতুন করে গণনা হোক। তো যদি আমি জানি আমার হাতে 10টা লজেন্স আছে, তো আমার হাত খুলে দেখাতে অসুবিধা কোথায়? আমি যদি জানি ইভিএমে আমার কটা ভোট পোল্ড রয়েছে, তাহলে তোমার রিকাউন্টিং অসুবিধা নেই, কারণ 10টা যদি ভোট থাকে, আমি 20 বার কাউন্ট করলে ওটা 10ই বেরোবে। ওই রিকাউন্টিং নিয়ে আমরা যখন আদালতে গেলাম, শুভেন্দু অধিকারী বারংবার আদালতের কাছে অনুরোধ করলো গণনার দিন, এই শুনানির দিন পিছনো হোক। কেন? শুভেন্দু অধিকারী রিকাউন্টিংয়ে ভয় কিসের? এই ভয়টাই প্রমাণ করে দেয় আমাদের দাবিটা সত্য। বলছি, দেবাংশুকে তমলুকে প্রার্থী, আপনার প্রতিপক্ষ হেভিওয়েট প্রাক্তন বিচারপতি অভিজিৎ। না, আমি ওনাকে হেভিওয়েট মনে করি না, ওনার পলিটিক্যাল ওয়েট 0। আপনাকে কি আগুনে ঠেলে দেওয়া হলো না বলে মনে হচ্ছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগুনে ঠেলে দেওয়া হয়েছে তমলুকের মাটিতে দিয়ে। যখন পার্টি আমাকে প্রার্থী ঘোষণা করে দিল, তখন শুভেন্দু অধিকারী এটা বোঝা উচিত ছিল যে লড়াইটা ততটা সহজ হবে না। তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখানে আনা, মানে আমি মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগুনে ঠেলে দিয়েছে। এটা আপনারা 4 জুন টের পাবেন আমি কেন বলছি। আমি মনে করি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাজে ফাঁসিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি কোথাও গিয়ে হয়তো 2026-এ তার পথের কাঁটা সরাতে চাইছেন। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি তমলুক থেকে জিতে যান, শুভেন্দু অধিকারীর মনে কি এই ভয়টা নেই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 24-এ জিতে গেলে 26-এ বিজেপি তাকে ফেস যদি করে দেয়? কারণ বিজেপি তো একটা ভদ্রলোক বাঙালি এই ক্যাটাগরির একটা ফেস খুঁজছিল, যেটা শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারীও জানেন শুভেন্দু অধিকারী আর যাই হোক ভদ্রলোক নন, ঠিক আছে? তো সেইটা যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিজেপি খুঁজে পায়, তাহলে বিপদ কার? শুভেন্দু অধিকারীর। তো খেলা হবে, আমরা এমনি এমনি বলিনি, অনেক খেলা বাকি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তুমিও
দুজনের মধ্যে পার্থক্য কোথায়? কুণালদা অভিজ্ঞ, আমি ততটা অভিজ্ঞ নই। কুণালদা অনেক দিন ধরে রাজনীতিকে দেখছেন এবং কুণালদা সাংবাদিকতা করে মুখপাত্র হয়েছেন, ফলে বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের অন্দরমহলের খবর ওনার কাছে যেভাবে রয়েছে বা যেভাবে এককালে ছিল, যেহেতু উনি সাংবাদিক ছিলেন, ফলে ওনার সিপিএমের সাথে সুসম্পর্ক ছিল, বিজেপি কংগ্রেসের সাথে সুসম্পর্ক ছিল, তৃণমূলের সাথেও ছিল সাংবাদিক হিসাবে, যেমন আপনার সাথে বহু রাজনৈতিক দলেরই যোগাযোগ আছে। তো পরবর্তীকালে কুণালদা রাজনীতিতে আসায় যে সুবিধাটা হয়েছে, যে সেই তথ্যগুলো বা সেই কথাগুলো বা সেই ঘনিষ্ঠ মুহূর্তে থেকে তিনি যে তথ্যগুলোকে সংগ্রহ করতে পেরেছিলেন, সেগুলোকে তিনি মুখপাত্র হিসেবে আজকে কাজে লাগাতে পারছেন, যে অভিজ্ঞতাটা আমার নেই। আর আমি সাংবাদিকতার জগৎ থেকে আসিনি, ফলে কুণালদা এই দিক থেকে অবশ্যই অনেকটাই এগিয়ে। তার অভিজ্ঞতা, তার সেই জায়গাগুলো দেখা, সেই জায়গা থেকে। বলছি দেবাংশু, সন্দেশখালীর ভাইরাল ভিডিও নাকি আইপ্যাকের জারি জুরি? ও, সন্দেশখালীর ভিডিও তো মানে এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে বাস্তব। কারণ হচ্ছে এটা নিয়ে যখন পরবর্তীকালে রেখা পাত্র থেকে শুরু করে বাকিদের মতামত চাওয়া হলো, তারা ক্রমাগত 3 দিন ধরে বলে গেলেন নো কমেন্টস মিডিয়ার সামনে। যদি প্রথম দিনই আমি যদি আমার কোনো ভিডিও টিভিতে দেখি আর আমি যদি জানি এটা তো আমি নই, আমি তো এরকম কিছু ইন্টারভিউ, আমি তো এরকম কোনো ঘটনা ঘটেইনি, কারণ আমি তো জানি আমি ওই ভিডিওটা সত্যি কি সত্যি না, আর যে জানুক না জানুক, তো আমি তো প্রথম দিনই বলবো তাহলে এটা মিথ্যা। আমি 3 দিন ধরে নো কমেন্টস বলে এড়াবো কেন? ওয়াই নো কমেন্টস? যখন এই ভাইরাল ভিডিও সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি, তার আগের যে সন্দেশখালী নিয়ে গোটা বঙ্গ এখন ঘুরে গেছে, না, সেই সময় কতটা ফেস করতে হয়েছিল? ফেস করতে হয়েছিল বলতে, একটা তো আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, এবং কিছু মনে করবেন না, সেই চক্রান্তে আমাদের পশ্চিমবঙ্গের গণমাধ্যমের একটা বড় অংশ, আমি সবার কথা বলছি না, একটা বড় পার্ট, সেই চক্রান্তে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, তাদের একটা বড় অংশ মিলে এটা করেছিল। আমাদের তো সহজ প্রশ্ন ছিল, বিকাশ সিং তো সন্দেশখালীর লোক, বিজেপির নেতা, নিরাপদ সর্দার তো সন্দেশখালীর লোক, সিপিএমের নেতা, এরা তো বছরের পর বছর, দশকের পর দশক সন্দেশখালীতে আছে। 10 বছর ধরে সব মা বোনেদের সাথে ধর্ষণ চললো, শ্লীলতাহানি চললো, এরা কেউ জানতে পারলো না? 10 বছরে একটা টুশব্দ করলো না? মিডিয়ার সামনে একটা বাইট দিল না? শুভেন্দু অধিকারীকে এসে বিকাশ সিং জানালো না যে দাদা আমাদের ওখানে এরকম হচ্ছে, আপনি তাড়াতাড়ি মাঠে নামুন? যেই এটা নিয়ে হঠাৎ করে ইডি গেল শাহজাহানকে ধরতে, তারপরেই এগুলো বেরোনো শুরু হলো। খটকা তো আমাদের ওখান থেকে। পশ্চিমবঙ্গের লোক যে এনএসজিকে প্রথম বাংলায় দেখলো, তাও সন্দেশখালীর মতো জায়গায়। এনএসজিকে মূলত বাংলায় কোনোদিন দেখা যায়নি। বোম্বের ওই টেররিস্ট অ্যাটাক, হেলিকপ্টার করে নামতে দেখা গেছিল। সেই দিনের যেদিন এই দ্বিতীয় ফেজ মূলত চলছে, সেই দিনে এরকম একটা ঘটনা বাংলাকে অনেকটা লজ্জায় ফেলে দিয়েছিল, এমনটা মনে করছিল সবাই। এটা ইচ্ছাকৃত করেছিল তো বিজেপি, ইলেকশনের দিন ওটা দেখিয়ে দেখানো যে দেখো বাংলায় কি অবস্থা। কিন্তু আমার বলুন তো, কি পেয়েছে ওরা? কি পেয়েছে? উল্লেখযোগ্য কি পেয়েছে? AK-47 পেয়েছে, পরমাণু বোমা পেয়েছে, যেভাবে রোবট চালাচ্ছিল মাটিতে, আমি তো বললাম কি না কি পাওয়া যাবে, পাওয়া তো গেছিল তো। আরে ভাই দাদা, এরকম জিনিস তো বাংলা কেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যেই খবর হয়, এখানে অস্ত্র কারখানার হদিশ, এখান থেকে 4টে বন্দুক পাওয়া গেল, ওখান থেকে 4টে বোম পাওয়া গেল, কি নতুন জিনিস? কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, বন্দুকের পাশে শাহজাহানের আধার কার্ড পাওয়া যাচ্ছে, এটা কত বড় গল্প? মানে আপনি ধরুন বন্দুক কিনে রেখেছেন, আপনি সেখানে আপনার আধার কার্ডটা পাশে রেখে এসেছেন কপি করে। আপনাদের কি মনে হয় না যে শাহজাহান আপনাদের অনেকটা বিপাকে ফেললো এই সন্দেশখালীর ঘটনায়? আমরা তো এখন বুঝতে পারছি না আদৌ শাহজাহান দোষী কিনা। আমরা তোকে দোষী ভেবেছিলাম বলে পার্টি থেকে সরিয়েছিলাম, প্রশাসন অ্যারেস্ট করেছিল। আজকের দিনে তো এসব স্টিং অপারেশন বেরোনোর পর, এনএসজির এসব নাটকবাজি দেখার পর, এখন তো আমাদের মনে হচ্ছে যে আমরা কোথাও ভুল করে ফেললাম না তো শাহজাহানকে বহিষ্কার করে, শাহজাহানকে পার্টি থেকে সরিয়ে। কারণ হচ্ছে এখন তো মহিলারাই স্বীকার করছেন তাদেরকে 2000 টাকা দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল, তাহলে তার থেকে জমি জমা নিয়ে নেওয়া হয়েছে, কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি। এই অভিযোগগুলো করলেও মানা যেত, কিন্তু এর সাথে ধর্ষণের অভিযোগ যুক্ত করে গোটা ঘটনাটাকে এত বড় সেন্সিটিভ করে দেওয়া, এটা আমার পাপ। আর এই পাপের খেসারত বিজেপিকে এই নির্বাচনেই দিতে হবে। এ রাজ্যে শিক্ষা চুরি যে বড় একদম স্ক্যাম, সেটা অনেকটাই কিন্তু উলঙ্গ করেছে আপনাদের। সেটাকে কিভাবে প্রতিরোধ করছেন? না, আমাদের উলঙ্গ করেনি তো। তৃণমূল কংগ্রেসের কোন নেতার বিরুদ্ধে দোষ প্রমাণ হয়েছে এখন অবধি আদালতে? কে কনভিক্টেড? কিন্তু আপনারা যেদিন অ্যারেস্ট হলো তার পরের দিন তো দল থেকে তাকে সরিয়ে দিলেন। ইন্দ্রিয় গ্রাহ্য কিছু প্রমাণের ভিত্তিতে সরানো হয়েছে।
সরাই তো আমরা অনেককেই, কিন্তু আমরা তো আদালত নই, তৃণমূল কংগ্রেস তো আদালত নয়। কিছু অভিযোগ এসছে, আমরা দল থেকে সরিয়েছি, তার মানে তো আমরা জাজমেন্ট দিইনি যে দোষী বলে সরাচ্ছি। একটা অভিযোগ এসছে, তার ভিত্তিতে সরানো। তা আমার কথা হচ্ছে, এখনো অবধি এতগুলো যে কেস, শিক্ষক নিয়োগ, কয়লা, বালি, গরু, এত কিছু সব পরপর করে এরা বলে। আমরা ক্ষমতা আছি 12 বছর, একটা কেস বলুন যে কেসে একটা তৃণমূলের নেতা বা মন্ত্রী বা এমএলএ বা এমপি এখন অবধি দোষী সাব্যস্ত হয়েছেন? কেউ হননি। উল্টে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলেন 2022-এর 21শে জুলাইয়ের পরের দিন, 22শে জুলাই। আচ্ছা 2023, 2024-এর জুলাই মাস আর 2 মাস বাকি, 2 বছর হতে চললো। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কিছু করতে পেরেছে বলুন তো? আমরা তো দল থেকে সরিয়েছি পার্থ চট্টোপাধ্যায়কে, আমরা তো বারংবার সিবিআইডিকে বলছি, আমরা সবাইকে দল থেকে সরাচ্ছি, কিন্তু আপনারা যত দ্রুত সম্ভব তদন্তটা করুন। আপনারা অনন্তকাল তদন্ত চালাবেন। মদন মিত্রকে 3 বছর জেলে রেখে দিয়েছিলেন, 3 না 4 বছর সারদা মামলায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রায় 1.5-2 বছর জেলে রেখে দিয়েছিলেন। কি হলো? আজকে তো তারা ঘুরে বেড়াচ্ছেন, রাজনীতি করছেন। ক বছর হয়ে গেল? মদন মিত্র জামিন পেয়েছেন হয়ে গেল মোর দ্যান 5 বছর, সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন প্রায় 4 বছর। তো 4 বছর 5 বছর তারা যে জামিন পেয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন 6 বছর, মদন মিত্র হয়তো 7 বছর। তারা ঘুরে বেড়াচ্ছেন। আজ অব্দি তাদের এগেনস্টে কি অ্যাকশন হয়েছে? তাহলে গ্রেফতার করে তার 3টে বছর নষ্ট করলেন। তো এটাই তো হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। রাজনৈতিক পর্যায়ের দুর্নীতি না আমলা পর্যায়ের দুর্নীতি, আধিকারিক পর্যায়ের দুর্নীতি, এটাই তো এস্টাবলিশ হওয়া বাকি এখনো। একটা সিস্টেমের মধ্যে শুধু পলিটিক্যাল পার্সন থাকে না, আমলা থাকে, আধিকারিক থাকে। দুর্নীতিটা তো তাদের স্তরেও হয়ে থাকতে পারে। দুর্নীতি হয়েছে একটা, এটা ধরুন মানা গেছে, কারণ মানতে পারি আমি, কারণ হচ্ছে বাক কমিটির রিপোর্ট ইত্যাদিগুলোকে মানলে। কিন্তু দুর্নীতিটা পলিটিক্যাল লেভেলে, তৃণমূলের মন্ত্রীরাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা কি আজও প্রুভড? পাই যে মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, এই কথাটা যে বিরোধীরা ফট করে বলে দেয়। আপনি বলুন কোন মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে? মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে। মন্ত্রীর বান্ধবী মানে মন্ত্রী? মন্ত্রীর বান্ধবীর মানে যদি মন্ত্রীর বাড়ি হয়, তাহলে আশারাম বাবুর সাথে যে নরেন্দ্র মোদী নেচেছে, সেই আশারাম বাবু ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট হলে মোদীকেও ধর্ষণের অভিযোগে অ্যারেস্ট করুন। সেও তো মোদীর ঘনিষ্ঠ। কেউ কারোর ঘনিষ্ঠ হলে কি এটা আমাদের আইন আদালত বলে যে কারোর ঘনিষ্ঠ মানে আমি যদি আজকে খুন করি মানে আমার মায়ের অ্যারেস্ট হবে? আমি তো আমার মায়ের সবচেয়ে ঘনিষ্ঠ, তার পেটের সন্তান। আমি যদি খুন করি বা ডাকাতি করি আমার বাবা অ্যারেস্ট হবে? তা তো নয়। তো সেখানে রক্তের সম্পর্কই যখন এই সিস্টেম খাটে না, তখন সেখানে তার বান্ধবী। আচ্ছা এটা কি হতে পারে না? পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী, পার্থ চট্টোপাধ্যায় সেই বান্ধবী গোটা বাজারে এই ঘনিষ্ঠতাটাকে কাজে লাগিয়ে মার্কেট থেকে টাকা তুলেছিলেন নিজ দায়িত্বে, যেটা পার্থ চট্টোপাধ্যায় ঘুণাক্ষরেও জানতেন না। এটা হতে পারে না? এটাও তো হতে পারে। এটা তো তোমাদের তরফ থেকে বক্তব্য। হ্যাঁ, আমরা তো তাই বলছি, আমরা তো সব পসিবিলিটিস এর কথা বলছি। প্রথম দিকে তো তোমরা এই 2 বছর পরে এই বক্তব্যগুলো কেন বলছো প্রথম দিক থেকে? কারণ হচ্ছে 2 বছরেও কিছু করতে পারেনি সিবিআই। আমরা তো ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণের উপর পার্থ চ্যাটার্জিকে সরিয়েছিলাম, ভেবেছিলাম 6-7 মাস 8 মাস ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে কিছু একটা আউটকাম আসবে, জেনে যাবো দুধ কা দুধ পানি কা পানি। আচ্ছা 2 বছর হয়ে গেছে, দলের এত বড় একজন সিনিয়র লিডারকে আমরা সরিয়েছি। রেশন দুর্নীতি বলুন না কি প্রমাণ হয়েছে? কি রেশন দুর্নীতিটা কি? মানুষ কি চাল রেশন পাচ্ছে না? মানুষ রেশন পায়নি? মানুষ তো কোভিডের টাইপে ভরা ভরা রেশন পেয়েছেন। আপনি সার্ভে করুন তো নিয়ে, ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় রেশন পান কি পান না? তাহলে মানুষ যদি রেশন পেয়ে থাকে তাহলে চুরিটা কার রেশন হলো? মানুষ যদি চাল পেয়ে থাকে তাহলে কার চালটা চুরি হলো? গরু পাচার, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট। গরু পাচার করতে কোন গরু? সিবিআই নিজেই বলছে যে গরুগুলো পাচার হতো একটাও বাংলার গরু নয়, কারণ বাংলার গরু লাভদায়ক নয়, তাই পাচার হয় না। কোন গরুগুলো পাচার হয়? ইউপির গরু, অন্য রাজ্য থেকে ইউপির গরু, বিহারের গরু। তাহলে ইউপির গরুকে যদি আসতে হয়, ইউপির ওপর দিয়ে আসতে হচ্ছে, তার রাস্তার মাঝে ঝাড়খণ্ড পড়ছে, তার রাস্তার মাঝে বিহার পড়ছে। বিহারে এতদিন ছিল এনডিএর সরকার, ইউপিএর সরকার, এখন এনডিএর সরকার, তার আগে আবার ছিল এনডিএর সরকার। উত্তরপ্রদেশ পুরো বিজেপি, আবার ঝাড়খণ্ড পুরো ইউপিএ। তাহলে ইউপিএ, এনডিএ, এই 3টে সরকারের রাজ্যর মাঝ দিয়ে গরুগুলো এলো, এসে পশ্চিমবঙ্গের বীরভূমে ঢুকলো, ঢুকে মুর্শিদাবাদ অব্দি গেল বর্ডার পেরোতে। বর্ডারে দাঁড়িয়ে আছে বিএসএফ, যার মাথায় বসে আছে অমিত শাহ, নিশীথ প্রামাণিক। সেই বর্ডার পেরিয়ে গরু গেল বাংলাদেশে। বর্ডারের মন্ত্রী অ্যারেস্ট নয়, উত্তরপ্রদেশের মন্ত্রী অ্যারেস্ট নয়, বিহারের মন্ত্রী অ্যারেস্ট নয়, ঝাড়খণ্ডের মন্ত্রী অ্যারেস্ট নয়, বীরভূমের জেলা সভাপতি অ্যারেস্ট। আপনি বুঝিয়ে দিন কোথাকার লজিক এটা? সহজ কথা বলছি, আমাদের কথায় তো আমরা মানুষকে বোঝাচ্ছি এটাই। গরু পাচার
মাঝের একটা অংশ বীরভূম, তার বাঁদিকে বিজেপির রাজ্য, ডান দিকে বিজেপির বর্ডার, কিন্তু অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হলো। হাউ ইজ ইট পসিবল? অনুব্রত মণ্ডল যদি করিয়ে থাকেন, তাহলে তো অনুব্রত মণ্ডলকে করাতে হয়েছে বিএসএফকে কম্প্রোমাইজ করিয়ে, তাহলে কম্প্রোমাইজড হওয়া বিএসএফ এর মন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? গরু পাচারের যারা এই মূল পান্ডা ছিল তাদের সঙ্গে অনুব্রত তো যোগাযোগ ছিল, এটা প্রমাণ হচ্ছে। প্রমাণ কোথায় হয়েছে? এস্টাবলিশড কোথায়? হাইকোর্ট রায় দিয়েছে, প্রমাণিত। চার্জশিটে তো চার্জশিট দেওয়া মানে কিছু প্রমাণিত নয়, চার্জশিট তো সারদাতেও হয়েছে। চার্জশিট তো দেয় ইনকামের থেকে বহির্ভূত সম্পত্তি, আয় বহির্ভূত সম্পত্তি অনেক রকম ভাবে হতে পারে। আপনি বলতে পারেন অনুব্রত মণ্ডলের অন্যরকম ভাবে আয় হয়েছে, আপনি বলতে পারেন অনুব্রত মণ্ডল ইনকাম ট্যাক্স দেননি, ওটা অন্য অভিযোগ। কিন্তু গরু চুরি কেন বলছেন? আয় বহির্ভূত সম্পত্তি। অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষীর নাম কি ছিল দাদা? সাইগেল, মনে আছে? আপনারাই প্রথম দিন সব চ্যানেল মুর্শিদাবাদবাসী, হ্যাঁ, আপনারাই প্রথম দিন খবর করলেন সাইগেলের 100 কোটির সম্পত্তি। আমাদের সবার মুখ হা, কারো সিকিউরিটিরই যদি 100 কোটি, আমি 100 লক্ষ টাকা জীবনে চোখের সামনে দেখলাম না, কেমন দেখতে হয়। এই 100 কোটির মালিক একটা নেতার আবার সিকিউরিটি, আমার তো মুখ হা হয়ে গেছে। তারপরে সিবিআই আদালতে কি বলল? 1,80,00,000 টাকা তারা পেয়েছে খুঁজে। তাহলে 100 কোটিটা রটালো কারা? 100 কোটিটা মার্কেটে ছাড়লো কারা? কারা ছাড়লো? আপনাদেরও দোষ নেই এখানে। আপনারা খবর করলেন সিবিআই সূত্রে খবর, সিবিআই এর বক্তব্য হচ্ছে সাইগেল 100 কোটির মালিক। তাহলে সিবিআই এরকম সূত্রে খবর মার্কেটে রটিয়ে দিচ্ছে, তারপর আদালতে গিয়ে তার 10 ভাগের 1 ভাগ হিসাব দিচ্ছে। মাঝখান থেকে মিথ্যা প্রমাণিত কে হচ্ছে? সংবাদ মাধ্যম। কেন? কারণ আপনারা সিবিআই সূত্র ব্যবহার করেছেন। আমি এটাই বলতে চাইছি, পারসেপশন তৈরি করা হচ্ছে, পারসেপশন ব্যাটেল খেলা হচ্ছে, এছাড়া আর কিচ্ছু না। সন্দেশখালীও পারসেপশন ব্যাটেল, গরুও পারসেপশন ব্যাটেল, রেশনও পারসেপশন ব্যাটেল। পারসেপশন ব্যাটেলে এই অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা, সবাই চোর। অরবিন্দ কেজরিওয়াল চোর, হেমন্ত সোরেন চোর, আর যে হেমন্ত বিশ্ব শর্মাকে এক হেমন্ত কম্প্রোমাইজ করলো জেলে গেল, আরেক হেমন্ত কম্প্রোমাইজ করতে পারলো না জেলে গেল, এক হেমন্ত কম্প্রোমাইজ করলো, কংগ্রেস থেকে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী। সারদার মূল অভিযুক্ত ছিল, সে আজকে বিজেপিতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, সে আজকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে বসে আছে। তার বিরুদ্ধে 15,000 কোটির কেলেঙ্কারি বিজেপি অভিযোগ করেছিল, বিজেপি তদন্ত করিয়েছিল। কি বলবেন এগুলো নিয়ে? এগুলো তো চোখের সামনে ক্লিয়ার হয়ে যেত। মানে পারসেপশন কি তৈরি করো যে বিজেপিতে চলে এসো, তোমায় আমরা দেখে নেবো। শুভেন্দু অধিকারী এই পলিসিতে বিশ্বাস করে চলে গিয়েছেন বিজেপিতে। শুভেন্দু অধিকারীকে আজ কেউ ডাকে না, শুভেন্দু অধিকারী আজ সারদা নারদায় কেউ কেস খায় না। আর তৃণমূল কংগ্রেসের যারা মেরুদণ্ড বিক্রি করতে চাননি, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক, বিট অনুব্রত মণ্ডল, বিট আজকের দিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে বারংবার করে ডাকা হচ্ছে, তারা প্রত্যেকে প্রবলেমের মধ্যে পড়ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এক সময় এই অঞ্চল ছিল বামদের দুর্গ, তারপরে অধিকারী দুর্গ। সেই অধিকারী দুর্গে আপনি লড়াই করতে এসেছেন, কতটা কঠিন? আমি অধিকারী দুর্গ মনে করি না, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারীদের সেই টিকিটটা দিয়েছিলেন, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়েছিলেন, সেই পাওয়ার অফ অ্যাটর্নির বলে ওরা প্রচার করতে পারে এটা অধিকারী দুর্গ। একটা ইলেকশন বলুন যেটাতে প্রুভড হয়েছে এটা অধিকারী দুর্গ? বিধানসভা নির্বাচন অধিকারী ছেড়ে যাওয়ার পর তো পূর্ব মেদিনীপুরে 16টা বিধানসভার মধ্যে 9টা তৃণমূল জিতেছে, 7টা বিজেপি। বিজেপির থেকে 2টো বেশি আমরা। কার দুর্গ প্রমাণিত হলো দাদা? লাস্ট পঞ্চায়েত ইলেকশন হই হই করে তৃণমূল জিতেছে। আর পূর্ব মেদিনীপুরে কোনো রিগিং ছাপ্পার অভিযোগ ওঠেনি, বিজেপিও করতে পারেনি পূর্ব মেদিনীপুর জেলাতে। আপনি তো একদম বলছেন যে আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার লড়াই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ফ্যাক্টর না আপনার কাছে? না, তার মানে আপনি তো শুভেন্দু অধিকারী কপটতাগুলোকে আমার চিন্তা, শুভেন্দু অধিকারী ছল চাতুরিকে চিন্তা। ছল চাতুরির মাধ্যমে যদি কেউ বলে আমার গড়, তাহলে আমি মেনে নিচ্ছি গড়, কপটতার গড়, ছলনার গড়। গড় মানে কি? আজ আপনারা বলেন শুভেন্দু অধিকারীর দাপট, দাপট শব্দটা কোনোদিন কোনো ভদ্রভাবে তো ব্যবহার হয় না। দাপট মানে কি? আমি যদি ভালোবেসে, মানে তোরা ভয় দেখিয়ে, ওই একটা কবিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছিল না, ভয় দেখিয়ে শাসন করছে জয় দেখিয়ে নয়। দাপট মানে তো শুভেন্দু অধিকারী ওই ভয় দেখিয়ে শাসন। দাপট এই হলদিয়া জুড়ে, যেখানে আপনি ইন্টারভিউ করতে এসেছেন আজকে আমার, এই হলদিয়া জুড়ে শুভেন্দু অধিকারীর দাপট, শুভেন্দু অধিকারীর সিস্টেমের জন্য গোটা শিল্পাঞ্চলটাকে শুভেন্দু অধিকারী নষ্ট করে দিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে তাদের দাপট। আমি তো এখনো বলছি আমার লড়াই শুভেন্দু অধিকারীর এই বদমাইশিগুলোর সঙ্গে। কিন্তু এই মাটি কারোর গড় নয়। এই মাটি যদি গড় হয়ে থাকে পূর্ব মেদিনীপুরের মানুষের গড়। আমরা রাজতন্ত্রে বাস করি না, গণতন্ত্রে বাস করি, এটা কারোর গড় নয়।
আর রাজনৈতিকভাবে যদি কারোর গড় হয়ে থাকে পলিটিক্যালি, এটা তৃণমূল কংগ্রেসের গড়। 21-এর বিধানসভাতেও বিজেপির চেয়ে বেশি সিট পেয়েছি, পঞ্চায়েতেও বেটার রেজাল্ট করেছি, পৌরসভাতেও এই জেলার 2টো পৌরসভা দিকে কাঁথিয়ে দিকে তমলুক, ভালো ফলাফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। এবার লোকসভা দেখুন কার গড় না গড় প্রমাণ হয়ে যাবে। দেবাংশু, একদম তুমি হচ্ছে তৃণমূলের আইটি সেলের সভাপতি। সেই আইটি সেলের সভাপতি হয়ে আইপ্যাকের সঙ্গে কাজ করতে কতটা স্বচ্ছন্দ? করছি, তাদের কোম্পানিতেও তো আমাদের বয়সী সব ইয়ং ছেলেপিলেরা আছে, আর আমাদের আইটিতেও কাজ করছে যারা অধিকাংশ নতুন প্রজন্মের ছেলেমেয়ে। ফলে নতুন প্রজন্ম একে অপরের সঙ্গে তো অবশ্যই কমফোর্টেবলি তালে তাল মিলিয়ে কাজ করতে পারে। বলছি, এই রাজনীতি বাদে আমি এবার একটু তোমার ব্যক্তিগত জীবনে যাই। রাজনীতির বাইরে প্রিয় কি? এই বই পড়া, গান শোনা, বা এই বিষয়গুলো কোনগুলো? রাজনীতি, কবিতা লেখা, এটা সবচেয়ে প্রিয়। সময় সুযোগ পেলে এখনও লিখি। দ্বিতীয়, বন্ধুদের সাথে আড্ডা মারতে, গল্প করতে ভালো লাগে। খেতে ভালোবাসি অনেক রকমের খাবার, খুব বেশি খাবার খেতে পারি না, কিন্তু অনেক রকমের খাবার খেতে ভালোবাসি। এনিথিং রিলেটেড টু চিকেন খুব প্রিয়। হ্যাঁ, ঘুরতে খুব ভালো লাগে, ঘুরতে যেতে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। এগুলোই মোটামুটি ভালো লাগা বা পছন্দের জায়গা বলতে পারেন। বাদবাকি আপনি যে বললেন গান শোনা টোনা, না, আমার গান শোনার খুব একটা ন্যাক কখনোই নেই। খুব একটা যে গান শুনি, অফ টাইমে গান শুনি, এরকমও ব্যাপার নয়। কিছু বাছা গান রয়েছে যেগুলো মাঝে মধ্যে খুব রিয়েলি শুনতে ভালোবাসি, বাট আমি যে খুব গান ভক্ত এরকমটা নয়। বলছি, প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর এখানে তুমি চলে এসছো, এখানে বাড়ি ভাড়া নিয়ে তুমি আছো। বাড়ির সঙ্গে যে দূরত্বটা, আর কি কোনো সময় সুযোগ পেয়ে বাড়ি যাওয়া হয়েছে? বাড়ি একবারই গেছিলাম, ওই 1 এপ্রিল আমার জন্মদিনের সময়টা, তারপরে আর যাওয়া হয়নি। মাঝে একবারই গেছিলাম 2 দিনের জন্য। বাড়ির লোক কি আসছে? না, আমার মা বাবা এসছিলেন নমিনেশনের দিন, তাদেরকে ডেকেছিলাম, তারা এসছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে আমার গত 5 বছরে রাজনীতিতে অফিসিয়ালি যোগ দেওয়ার পর থেকে আমার বাইরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। মানে এরকমও হয়েছে 1.5 মাস 2 মাস টানা বাড়িতে নেই। 21-এর বিধানসভা, সেই সময় তো তুমি কোনোদিন, তুমি যে প্রার্থী, না এটা হয়নি। প্রার্থী তো মানে আমি বলছি গত বিধানসভা, তোমার নাম যখন ঘোষণা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, এবং সেই বাকিদের নামের থেকে কিন্তু অনেক আলাদা, তমলুক বলে কিন্তু থেমে ভাতৃপ্রতিম দেবাংশু, এই বিষয়টা কেমন লেগেছিল? খুব ভালো লেগেছিল। এবং এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে ভীষণ স্নেহ করেন। এবং আমি আপনাকে এই কথাটা আজকে বলি, এটা আমি কোথাও বলিনি কখনো, আমাকে রীতিমতো নিজের ভাইয়ের মতো বা নিজের সন্তানের মতো যদি বলেন গ্রুম করা পলিটিক্সে, সেটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ 2019 থেকে আমি আমার রাজনীতিতে যদি প্রবেশ বলেন, আমার ডেরেক স্যারের হাত ধরে। কারণ ডেরেক স্যার যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়াটা দেখতেন, তার সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াটা করতাম। ডেরেক স্যারের পরবর্তীকালে যদি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে পার্সোনালি প্রতিটা মুহূর্তে এভাবে গাইড করেছেন, এভাবে গ্রুম করেছেন। আজকের যে দেবাংশুকে দেখছেন, সেই দেবাংশুর 90% কৃতিত্ব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে গ্রুম করেছেন, আমাকে তৈরি করেছেন, করে আজকে এত বড় একটা লড়াইতে নামিয়েছেন। ফলে আমাকে যদি বলেন আমি কার প্রোডাক্ট, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট, এবং এই জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। এবং আমার ইমিডিয়েট পলিটিক্যাল গার্জেন যদি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার, এবং দিদি তো আসেনি মাথার উপরে, তিনি তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমার রামকৃষ্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা কালী অবশ্যই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামকৃষ্ণরও যেমন আজকের দিন অনেক ভক্ত সংখ্যা আছে, তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো অনেক ভক্ত আছে, আমরাও তার মধ্যে কয়েকজন। আলটিমেটলি তো মায়ের ভক্ত উপরে আছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বোথ। আচ্ছা, শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপমুক্ত রাখতে নওশাদ দাঁড়ালো না ডায়মন্ড হারবারে। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কি এই সমীকরণ? নওশাদ দাঁড়ালে তৃণমূলের কি হবে গো? নওশাদ দাঁড়ালো না, তৃণমূল সেটিং করে নিল গো। আমরা যাই কোথায় বলুন তো? কেউ দাঁড়ালেও আমাদেরকে প্রশ্ন, কেউ না দাঁড়াতে চাইলেও আমাদেরকে প্রশ্ন, আমাদের দিকে আঙুল। আচ্ছা, আমরা শাসক দল বলে কি সব প্রশ্নের দায় আমাদের? যে দাঁড়াচ্ছে না সে একবারও কেন এই প্রশ্নটা তোলা হচ্ছে না যে সে বাস্তবটা বুঝতে পেরে দাঁড়াচ্ছে না? শুনুন, নওশাদ সিদ্দিকী এখনো অবধি রাজনীতিতে অপরাজেয়, হারেননি। কেন হারেননি? কারণ জীবনে একটা নির্বাচনই এখন লড়েছেন, ওটাই জিতেছেন। তার ফার্স্ট ইলেকশন ভাঙড় 2021, ওটা থেকে জিতেছেন। তাই তার একটা অপরাজেয় তকমা রয়েছে গায়ে। আজকে যদি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে তিনি গোহারা হেরে যান, তার অপরাজেয় তকমাটা ঘুচে যাবে।
আইএসএফ এর কর্মী সমর্থকদের মধ্যে তার ভ্যালু কমবে, আইএসএফ দুর্বল হয়ে যাবে। এই খুব সাধারণ অঙ্কে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে চাননি, প্রথমে উত্তেজিত হয়ে বলে ফেলেছিলেন। বাংলা ভাষায়, আমাদের বন্ধুদের ভাষায় আমরা যেটাকে বার খাওয়া বলি, নওশাদ বাবু বার খেয়ে গিয়েছিলেন, বার খেয়ে গাছে উঠে গিয়েছিলেন। তারপরে যখন গাছে উঠে গোটা শহরটাকে দেখলেন এবং বুঝলেন যে আসলে পায়ের তলায় জমি কতটা, তখন তিনি সেখান থেকে সরে এলেন। দেবাংশু, কি লাল চুল কালে দুল, তার নাম পদ্মফুল। এই 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 বাহিনী সত্যি কি তৃণমূলে আছে? না, এটা পদ্মফুল, এটা তৃণমূলের স্লোগান ছিল। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন এই স্লোগানটা বিজেপিকে নিয়ে দিতেন, লাল চুল কানে দুল, তার নাম পদ্মফুল। উনি তো এমনি চোর, স্বভাবে চোর এবং ছ্যাঁচোর ডাকাত একটা। তো উনি বিজেপিতে যাওয়ার পর উনি অনেক কিছুই তো চুরি করেছেন, উনি বিজেপিতে যাওয়ার পর এটাও তৃণমূলের থেকে চুরি করেছেন। এই লাল চুল কানে দুল, তার নাম পদ্মফুল, যেটা আমরা বলতাম এবং উনি নিজে বলতেন তৃণমূলে থাকাকালীন, উনি বিজেপিতে গিয়ে এই স্লোগানটা তৃণমূলের থেকে নিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন। ফলে এটা তৃণমূলের স্লোগান। এবং লাল চুল কানে দুল, তার নাম পদ্মফুল, এটা আমরা বলতাম। এবং আপনারা খুব ভালো মতো জানেন এই লাল চুল কানে দুল এদের নিয়ে পলিটিক্সটা কারা করে। বাংলায় তৃণমূলকে করতে হয় না, বাঙালির মাঝে দাঁড়িয়ে তৃণমূল রাজনীতি করে, তৃণমূলকে লাল চুল কানে দুল নিয়ে রাজনীতি করতে হয় না। এই যে নেতারা আসছে হিন্দিতে এসে ভাষণ দিয়ে চলে যাচ্ছে, যারা বাংলার একটা বিধানসভার নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, বাঙালির ঝড়ে জলে বিপদে আপদে যাদের দেখা যায় না, শুধু ভোট এলে উড়ে উড়ে চলে আসেন, এই মানুষগুলোই হচ্ছে লাল চুল কানে দুল। এটা ওদের কালচার, এটা বাঙালির কালচার নয়, বাংলার কালচার নয়। একদম শেষ প্রশ্ন, এই তমলুকে এই তুমি পড়ে আছো, বিভিন্ন জায়গায় প্রচার করছো, রোড শো করছো, তোমার হয়ে প্রচারে বিভিন্ন নেতৃত্ব আসছে, এই জায়গাটা তো কুণাল ঘোষ একটা সময় দায়িত্বে ছিলেন এই এলাকা। কুণাল ঘোষের চাষ করা জমি, তুমি একটু আগেও বলেছো যে এটা কারো জমি নয়, এখানকার সাধারণ মানুষের জমি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের, শুভেন্দু অধিকারী যে কারিশমা করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে। কিন্তু কুণাল ঘোষ তো একসময় এখানে পড়ে থেকেছে, মাটি কামড়ে পড়ে থেকেছে, তিনিও এখানে একটা সংগঠন তৈরি করেছে, সেটা কি কাজে লাগছে? আমি কুণালদার থেকে নিয়মিতই সাজেশন নিচ্ছি, কারণ আমি এই জেলায় এসেছি, তো আমি জেলায় নতুন। তো এই জেলার আসার পর এই জেলার বিভিন্ন রকম ধরুন পলিটিক্যাল কন্ডিশন বোঝা, এটা তো আমার পক্ষে এক মাসে সম্ভব নয়। আমাকে জেলার নেতারা যেমন সাহায্য করেছেন, ভীষণভাবে সাহায্য করেছেন, প্রত্যেকটা বিধানসভায় যে নেতৃত্ব রয়েছেন আমাকে নিজের সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো করে হেল্প করেছেন, তেমনই কুণালদার থেকেও বিভিন্ন সময় সাজেশন নিয়েছি, এই ক্ষেত্রে কি ওই ক্ষেত্রে, এবং কুণালদাও হেল্প করেছেন। কুণালদা একদিন এসেও ছিলেন আমার যেখানে আমি থাকছি ভাড়া বাড়িতে, সেখানে এসে তার সাথে প্রায় কয়েক ঘন্টা ডিসকাশন হয়েছে, বাদবাকি তো ফোনে রয়েছে এই যোগাযোগ। কুণাল বাবু তো আর প্রচারে আসবেন না, কারণ উনি তো কিছুদিন আগেই যে বক্তব্যতে জর্জরিত হয়ে পড়লেন, এটা মানে সিচুয়েশনটা একটা অন্যরকম হয়ে গেল হঠাৎ করে। না, আমার মনে হয় এখন সব ঠিক আছে, আমরাও চাই সব ঠিক হলো, আমরাও চাই সব ঠিকঠাক, ঠিক করে নেওয়া হলো। দেখুন আমরা দলীয় কর্মীরা সবসময় চাই, আমরা যারা নিচে রাজনীতি করি, আমরা তো ওপরতলার অত ব্যাপার আমরা ওই নিয়ে মাথা ঘামাই না, আমাদের সেই এখতিয়ারও নেই, কিন্তু আমরা মনে করি যেন সব ঠিক থাকে, সব ভালো থাকে। কিন্তু দেবাংশুই কিন্তু প্রথম বলেছিল কালীঘাটে শুয়ে থাকবো, যদি কেউ দলে ফেরত আসতে চায় তাকে ফেরত আসতে দেব না। আমাকে ডিঙিয়ে তো অনেকেই ঢুকে গিয়েছে, কি করব বলুন, আমার দুর্ভাগ্য, অনেকেই ঢুকে গিয়েছে। কিন্তু শুয়ে শুয়ে আমি ওই কালীঘাটে চৌকাটে শুয়ে শুয়েই চিন্তা করছিলাম যে যদি চারটে মানুষ ঢুকে তাদেরকে নিউট্রালাইজ করা যায়, করে যদি অন্তত বিরোধী বিজেপি দুর্বল হয়, তাতে আখেরে বাংলার লাভ। ফলে বাংলার লাভের কথা ভেবে আমার বুকের ওপরে চারটে পা যদি পড়ে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। একদম শেষ প্রশ্ন, তমলুকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100-র বেশি যদি কিছু হয় সেটা হয় সম্ভব, মানে সেটাই আমি বলবো। 100-র বেশি কত পার্সেন্টেজ বলা যায় আমি জানি না, 100-র বেশি তো হয়ও না, তাই সেই অঙ্কে বলি 100% আশাবাদী, 110% আশাবাদী, 200% আশাবাদী। আমরা শুধু জিতছি তাই না, আমরা কমফোর্টেবলি জিতছি। শুভেন্দু অধিকারীর অসৎ উপায়গুলো যদি রুখতে পারি তাহলে আমাদের ব্যবধান আরও বাড়বে, এবং বিচারপতি বিচার তোমার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই যে বিখ্যাত গানটা, এই গানটার প্রকৃত অর্থ এত দশক পরে, গানটা তো বহুদিন আগের তৈরি, এত দশক পর বাঙালি প্রথম এটার প্রকৃত ইমপ্লিমেন্টেশন দেখবে কোনো একটা জায়গায়, এবং 4 জুন এই গানটা তমলুকের ঘরে ঘরে বাজবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আমরা স্টুডিও ছেড়ে সাফ কথা নিয়ে আজকে হাজির হয়েছিলাম হলদিয়ায়, এবং কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম প্রার্থী
দেবাংশুর সঙ্গে। দেবাংশু তার সাপ কথায় সোজাভাবেই প্রশ্নের উত্তর দিলেন। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।